প্রিয় দর্শক, ভোট মানেই কিন্তু হচ্ছে তুগলকি কাণ্ড, আর এই ভোটের সবচেয়ে বড় আমানত হচ্ছে ভোটাররা। ইদানিং আমরা প্রায় অনেকই নির্বাচনে দেখছি ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে যান না, তারা ঘরে বসে থেকেই ভবিষ্যৎবাণীটা করে ফেলেন। আগামীকাল পৌরসভার ভোট প্রথম দফায় শুরু হচ্ছে। সারা দেশে প্রায় 24টি পৌরসভায় ভোট হচ্ছে। 6,24,000 ভোটার এতে অংশগ্রহণ করবে। আমি, আপনি, আমরা কেউই যদি ভোট কেন্দ্রে না যাই, ঘরে বসে ভবিষ্যৎবাণী করি এবং আমরা বলতে থাকি ভোটটা ভালো হলো না, আমাদের যতই মান, অভিমান, দুঃখ, ক্ষোভ কিংবা যত কিছুই থাকুক না কেন, ভোট কেন্দ্রে যেতে হবে, ভোট দিতে হবে। এটা গণতান্ত্রিক অধিকার। এটা শুধু একদিনের জন্য অধিকার নাই, গণতান্ত্রিক অধিকার আমার আপনার দেশকে এগিয়ে নেওয়ার জন্য এটা আমাদের প্রত্যেকের নাগরিক কর্তব্য। সুতরাং আপনি কেন্দ্রে না গেলে এটাই ঘটতে পারে যে একটা আনওয়ান্টেড লোক নির্বাচিত হয়ে যেতে পারে। আমি সোমা ইসলাম, মেট্রো টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় করোনাকালে আবার ভোট। আমাদের সঙ্গে আলো সম্মানিত অতিথি তিনজন। আমাদের সঙ্গে আছেন ডক্টর আনাম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষামন্ত্রী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক, বিএনপি। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। আমরা আশা করছি আমরা আরিফুল হক চৌধুরী, মেয়র সিলেট সিটি কর্পোরেশন, তাকেও সংযুক্ত করতে পারবো। আমি আলোচনা শুরু করতে চাই স্টুডিও দিয়ে। আমি জাহাঙ্গীর আলম, আপনার কাছে প্রথমে জানতে চাই যে আগামীকালকে আবার সারা দেশে প্রথম দফার পৌরসভা ভোট হতে যাচ্ছে, আর রাজনীতিবিদদের কাছে ভোট হচ্ছে একটা অগ্নি পরীক্ষা। অনেকেই বলে থাকেন এই অগ্নি পরীক্ষার পাশ করার দরকার হয় না, অটো পাস হয়ে যায়, কিন্তু ক্ষমতায় যেতে গেলে তো অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। আপনারাও তাই গিয়েছেন। আমি যদি জানতে চাই, আপনি কি অটো পাসের নেতা, নাকি কালকে যে আবার একটি ভোট হবে সেই ভোটে জনগণ আসলে যাবে? ভোট হচ্ছে একজন রাজনৈতিক ব্যক্তি এবং একটা রাষ্ট্র সরকার গঠন করার জন্য ভোটের বিকল্প নাই। যে কথা বলুক না কেন, মানুষকে এবং জনগণকে বিশ্বাস করতে হবে এবং জনগণের প্রতি আস্থা তৈরি করতে হবে। একটা রাজনৈতিক দল মানুষের প্রতি সেই আস্থা তৈরি করেই ভোটে যেতে হয়। এখানে সরকারি দল থাকে, বিরোধী দল থাকে, অন্য রাজনৈতিক দল থাকে। আমি মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দলে তার কর্মী সেভাবে তৈরি করা উচিত, প্রত্যেকটি নাগরিক যেন ভোট সেন্টারে আসে। সেই আস্থা যদি তৈরি না করতে পারে, তাহলে যারা নির্বাচিত হওয়ার জন্য নির্বাচন করে তাদের জন্য অনেক সময় কাল হয়ে যায়। সেজন্য আমি মনে করি আমাদের দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখানে ঘাত প্রতিঘাত থাকবেই। সেজন্য রাজনীতি ব্যক্তি এবং রাজনীতিক দলের আদর্শ এবং উদ্দেশ্য হচ্ছে জনগণকে কিভাবে সেবা দেওয়া যায় এবং জনগণকে ভোট কেন্দ্র ভিত্তিক তৈরি করা। সেটা যেমন সরকারি যারা পার্টি আছে তাদেরও যেমন দায়িত্ব আছে, অপোজিট পার্টি যারা আছে তাদেরও দায়িত্ব হচ্ছে তাদের প্রার্থীকে কিভাবে জয়লাভ করানো এবং জনগণের তাদের কতটুকু আস্থা আছে সেটা তাদের মধ্যে তৈরি করা। সমস্যার জায়গা তো ওইটাই, বারবার বলছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার সবচেয়ে বড় পার্ট হচ্ছে নির্বাচন, কিন্তু সেই নির্বাচনে জনগণ তো একদম কেন্দ্র বিমুখ, কেন্দ্রে তারা যায় না। সেই জায়গাতে তো গণতন্ত্র নিয়ে বিভিন্ন রাজনৈতিক বিরোধী শিবিরগুলোর একটা বিতর্ক রয়ে গেছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার এই প্রথম সারিটাতে কেন জনগণ কেন্দ্রে যাচ্ছে না। এটা হচ্ছে একটা রাজনৈতিক দলের যখন তার গণতান্ত্রিক চর্চা থাকে না, তখন সেই দল যদি বলে আপনারা ভোটে আসেন, অনেক সময় নাগরিকরা তখন সেই বিশ্বাসের জায়গাটা থাকে না। সেজন্য এটা সরকারি দল এবং বিরোধী দল যেগুলো আছে সেসব দলের এই দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষকে কিভাবে ভোট সেন্টারে আনা যায়। সেজন্য আমি মনে করি এখনো যেহেতু আমাদের গণতান্ত্রিক সরকার আছে, সেজন্য এই অপোজিট পার্টির বেশি দায়িত্ব হচ্ছে তাদের লোকদেরকে ভোটের সেন্টারে নিয়ে এসে তাদেরকে সরকারি পার্টিকে বুঝিয়ে দেওয়া অপোজিট পার্টির সমর্থন আছে এবং সরকারের যদি কোনো এখানে অন্যায় থাকে, অনিয়ম থাকে, তাহলে সেই ভোটের মাধ্যমে সেই প্রতিবাদটা করতে পারে। আর যদি দেখা যায় না সরকারি পার্টি আছে, সরকারি পরিচালনা করছে, সরকারের প্রতি আস্থা আছে, তখন দেখা যায় কিছু সুবিধাবাদী লোক বা কাজের লোক আছে তারা অনেক সময় ভোট সেন্টারে যেতে চায় না। সেটার দায়িত্ব হচ্ছে সরকারি দল এবং বিরোধী দল তাদের মধ্যে একটা প্রতিযোগিতামূলকভাবে নির্বাচন যদি হয়। এবং এটা সবসময় মনে রাখতে হবে কোনো পুলিশ বা অন্য প্রশাসন কিন্তু ভোট নিরপেক্ষার জন্য তারা ফুল দায়ী না। দায়ী হচ্ছে ওই এলাকার নাগরিকরা তার ভোট সেন্টার পাহারা দিয়ে তাকে সঠিক জায়গায় ভোটটা যেন তার নাগরিক দিতে পারে। সেজন্য একটা রাজনৈতিক দলের তৈরি হয়, তারা কিন্তু এই নাগরিকদের তাদের সুষম বন্টন যেটা সেই নেতা সেটা করতে পারে। আমি একটু আমাদের আরেক অতিথি ডক্টর আনাম এহসানুল হক মিলনের কাছে যাই। ডক্টর এহসানুল হক মিলন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ডক্টর এহসানুল হক মিলন, আপনাকে আনমিউট করতে হবে, মিউট করা আছে। বলুন। জি, শোনা যাচ্ছে আমার কথা? আগামীকাল তো পৌরসভা ভোট, আমরা অপেক্ষা করছি কালকে ভোট শুরু হওয়া এবং শেষ হওয়ার পরে একটা বিস্তর অভিযোগ আসবে বিএনপির পক্ষ থেকে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, বিএনপি তো অবশ্য অন্যান্য ভোটের চরিত্র অনুযায়ী আমরা ধরেই নিচ্ছি কালকে বলবে যে একটা নিরপেক্ষ নির্বাচন হয়নি, এটা একটা অটো পাসের ভোট হয়ে গেছে।
কিন্তু বিএনপি কি ছাত্র হিসাবে এতই খারাপ যে অটো পাসের ভোটেও বিএনপি জিততে পারছে না? এই ব্যর্থতা কার? এবং যেখানে আমাদের গাজীপুরের মেয়র জাহাঙ্গীর সাহেব আছেন, তিনি কিন্তু বলছিলেন ভোট কেন্দ্রে ভোটারদের দায়িত্ব আনার কিন্তু দুটো রাজনৈতিক দলের, অর্থাৎ প্রধান রাজনৈতিক দলগুলোর। সেখানেও কি আপনারা ব্যর্থ হচ্ছেন? কালকের ভোটে আসলে কি ঘটবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মেয়র সাহেবকে, সুন্দর কথা বলেছেন। আসলে আগামীকালকে আমরা কমপ্লেন করব, এটা আপনি আগে পূর্ব নির্ধারিত ভাবে ভেবে নিয়েছেন, ধরিয়ে নিয়েছেন আমরা করব। এটা তো হয়ে আসছে বরাবরই। আমরাও ধরে নিয়েছি, আমরাও ভেবে নিয়েছি, এবং আমরা জানি সুস্পষ্ট ভাবে এই চিফ ইলেকশন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে না, হবে না, হচ্ছে না, এটা আমরা জানি। অতএব এই কথাগুলোকে পুনরাবৃত্তি করা আমি প্রয়োজন মনে করি না। আমাদের এই মেয়র সাহেব যেগুলি বললেন সেগুলো সত্য কথাই বলছেন। এজ এ পলিটিশিয়ান উনি যা বলছেন এটা ঠিকই আছে, কিন্তু নির্বাচন কমিশন তার দায়িত্ব কতটা পালন করতে পেরেছে সেটা নিয়ে কথা। এখন আসুন আমরা যদি আলোচনায় আসি সরকারের সদিচ্ছা আছে কিনা। দেখুন 2008 সালে অর্ডিন্যান্স জারি করা হয়েছিল হ্যাঁ এবং না ভোটের, কিন্তু 2009 সালে নির্বাচন পরবর্তী সরকার এসে তারা এই হ্যাঁ এবং না ভোটটি তুলে দিল। আপনি দেখতেই পাচ্ছেন। আমি যদি ভোটের একটি ইতিহাস বলি, 1991-এ আমাদের ভোটার টার্নআউট ছিল 55.4% এবং বিএনপি পেয়েছিল সেই সময় 140টি সিট এবং আওয়ামী লীগ পেয়েছিল 68 সিট। আর আওয়ামী লীগ ভোট পেয়েছিল 1,02,59,000, বিএনপি পেয়েছিল 1,05,00,000। তার মানে সেখানে আমরা পার্সেন্টেজ অনুযায়ী দেখতে পাই যে আওয়ামী লীগ পেয়েছিল 30%, বিএনপি পেয়েছিল 30.8%। এইভাবে আমরা 96-এ যদি আসি, আমরা সেখানেও দেখতে পাচ্ছি 37.4% পেয়েছে আওয়ামী লীগ আর বিএনপি পেয়েছে 33.6%। আমরা এই সমস্ত টার্নআউট এবং ভোটগুলি যদি আমরা দেখতে পাই, তাহলে আমি কি বলতে পারি না এই নির্বাচন কমিশন ক্রমান্বয়ে তাদের উন্নতির চেয়ে অবনতি হচ্ছে? অর্থাৎ বিগত দিনগুলি যেভাবে ভোট টার্নআউট ছিল, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে, আমি একটু আপনাকে থামাচ্ছি, কিন্তু আমি আপনার কাছে সরাসরি যে প্রশ্নটি করতে চাই, বারবার নির্বাচন কমিশন থেকে সেই একই প্রশ্ন তোলা হয়। আসলে ভোট কেন্দ্রে ভোটারদের আনার দায়িত্বটা কার, রাজনৈতিক দলের না নির্বাচন কমিশনের? নির্বাচন কমিশন তো রেফারির ভূমিকা, তারা তো একটা সুষ্ঠু ভোটের জন্য আয়োজন করে থাকে, কিন্তু ভোট কেন্দ্রে ভোটার আনবে কারা? রাজনৈতিক দলগুলো। এখানে বারবার কেন আমরা ইসিকে, মানে ইসির ঘাড়ে সব দোষ দেওয়া হয়? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই রেকর্ডটি আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমি বলছিলাম সুন্দরভাবে 1991 ইলেকশন, 1996 ইলেকশন, 2001 ইলেকশন, 2008 ইলেকশন, 2014 ইলেকশন, 2018 ইলেকশনে, তাহলে সেই সময় ভোটগুলি আসতো, এখন ভোট আসে না। এটা কি রাজনীতিবিদদের দোষ? যদি আওয়ামী লীগের বিএনপির সাথে ভোটার ডিফারেন্স থেকে 30.01 and 30.08, তাহলে এই যে টার্ন আউট ভোটটা ছিল এটাই তো প্রমাণ করে যে জনগণ ভোট দিতে রেডি। আজকে এই নির্বাচন কমিশনার ব্যর্থ হয়েছে, সেই কারণে মানুষ ভোট দিতে যাচ্ছে না। আপনি যতই পয়েন্ট আউট করেন না যেন এই যে পলিটিশিয়ান আর হিস্ট্রি বলবে, ডেটা বলবে, স্ট্যাটিস্টিক্স বলবে। তার মানে আগামীকালকে যে পৌরসভার ভোট, সেখানে আপনারা বলছেন যে টার্ন আউট হবে না, নির্বাচন কমিশন ব্যর্থ হবে, আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হবে, সেই একই কায়দায়, যেটা আপনারা একটু পরে বলবেন। হিস্ট্রি আপনি এই নির্বাচন কমিশন তো এটাও বলেছে যে আমাদেরকে আমেরিকা এক্সপোর্ট করেন, সেখানে ভোট আমরা সঠিকভাবে করে দেব। তাহলে আমার কথাটি হচ্ছে এই নির্বাচন কমিশন ফেইলিউর কমিশন। 42 জন গণ্যমান্য মানে বাংলাদেশের বুদ্ধিজীবী, পেশাজীবী, তারা একটা বিবৃতি দিয়েছে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে, যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ঘরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি পর্যন্ত দিয়েছে। আপনি চিন্তা করে দেখুন 2020 সালের ডিসেম্বর মাসে এই ধরনের চিঠি জাতির জন্য কতটা মিলন। আমরা সেই প্রসঙ্গে পরে আসবো। আপনার কথা সূত্র ধরে আরেকটু জানতে চাই, নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ, তাহলে এই নির্বাচন কমিশনের অধীনে প্রত্যেকটা নির্বাচনে কেন বিএনপি অংশ নিচ্ছে? বিএনপির এজেন্ডাটা কি? কোন সন্ত্রাসী দল না, বিএনপি কোন বাসে আগুন লাগানোর দল না, বিএনপি হচ্ছে একটা রাজনৈতিক সংগঠন, তার নির্বাচনকে চায় এবং বিপ্লবী দল না, নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়। আপনি একটা জিনিস দেখেন, ঢাকা 18 ইলেকশন হলো তুরাগ নদীর পারে ঢাকার উত্তরে, আর বাস পুরানো হলো ঢাকার দক্ষিণে বুড়িগঙ্গার পারে। আপনি একটু বিষয়টা চিন্তা করে দেখুন যে উত্তরা থেকে তুরাগ যেতে কতক্ষণ সময় লাগে বিএনপি নেতা কর্মীদের, সেখানে বাস পুরানো হয়েছে। এইভাবে আপনি ঠাকুর আমাদের সঙ্গে, আমি জি আপনি অনেকগুলো প্রশ্ন উত্থাপন করেছেন, আমি জাহাঙ্গীর আলমের কাছে একটু যেতে চাই, যেটা উনি বারবারই বলছেন। আপনি যে বিষয়টি বলছেন যে ভোট কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর, কিন্তু এহসানুল হক মিলন বিএনপির নেতা, তিনি কিন্তু বলছেন এখানে নির্বাচন কমিশনের দায়িত্ব, নির্বাচন কমিশন বারবারই ব্যর্থ হচ্ছে, এখানে পুরোটাই নির্বাচন কমিশনের ব্যর্থতা, যে তারা একটা পাতানো নির্বাচন করছে। আপনি এটাতে কি বলবেন? একটা রাজনৈতিক দল একদিনে তৈরি হয় না, বছরের পর বছর ধরে রাজনৈতিক দল তৈরি হয়। রাষ্ট্র সরকার কিভাবে পরিচালিত, সরকারের কর্মকর্তা কর্মচারীরা কিভাবে রাষ্ট্রের জনগণকে শান্তি দিবে, সেটা হচ্ছে রাজনীতি যারা নেতৃত্ব এখানে তৈরি হয়ে আসে
তারা সেটা বিশ্লেষণ করবে। আমাদের সিনিয়র অপোজিট পার্টির উনি অত্যন্ত সম্মানিত, উনি সাবেক শিক্ষামন্ত্রীও ছিল, সেই হিসেবে উনি জানে রাষ্ট্রীয় পলিসির মধ্যে এই নির্বাচন কমিশন ওনাদের আমলে কিভাবে তৈরি হয়েছে এটা উনি নিজেই সম্পূর্ণটা জানেন। আমি মনে করি 5 জন নির্বাচন কমিশনের নির্বাচন সঠিক করবে আর আমার মেনে নিতে হবে সেটা বাস্তব নয়। লক্ষ লক্ষ মানুষ যেখানে সিদ্ধান্ত দেবে সেই জন্য 5 জন নির্বাচন কমিশনার ডিসিশনটা চেঞ্জ করতে পারে না। সেই জন্য তাদের যে রাজনীতি একটা টিম আছে সেই টিমটাকে জনগণের প্রতি আস্থা আনতে হবে। আস্থা এনে তখন নির্বাচন কমিশনার যদি কোনো ভুল করে তখন সেটা জনগণের মাধ্যমে সেটা নির্বাচন কমিশনকে সেই জিনিসটা তৈরি করতে পারলে জনগণের আস্থা আছে, ভোটারদের আস্থা নেই। আস্থা যদি হতো তাহলে যে একটা পৌরসভায় 50,000 ভোট, 50,000 ভোট থেকে যদি 40,000 ভোট সেন্টারের দিকে আসে তখন নির্বাচন কমিশনার কি সেই ভোট কি বাতিল করতে পারবে? সেজন্য দায়িত্ব হচ্ছে তাদের যদি রাজনৈতিক দলের যদি সাপোর্ট থাকে, যদি ভোটাররা যদি আগামীকালকে সকালে আসে তাদেরকে ভোট দেয়, তাদের প্রার্থী পাশ করবে। যদি সেইখান থেকে নির্বাচন কমিশনের নির্বাচন কোনো বানচাল করতে চায় তখন তো জনগণই প্রতিবাদ করবে। সেই জায়গাটা রাজনীতি ব্যক্তিদের তৈরি করতে হবে। আমি অত্যন্ত সম্মানের সাথে বলছি, আপনারা আপনাদের দল গুছান, জনগণের প্রতি আস্থা আনেন, এবং যেটা সরকারি পার্টি তাদেরকে আপনারা ঢালাওভাবে না দোষ করে আসুন এটা কিভাবে আলোচনা করে সমাধান করা যায়। একজন মানুষের ভোটটা যেন সঠিকভাবে দিতে পারে, এবং নির্বাচন কমিশনার হচ্ছে তারা এখানে পেশাগতভাবে চাকরি করে, রাষ্ট্র সরকারের কাছ থেকে বেতন নেয়, তারা এখানে চুরি করার জন্য আসে নাই, তারা যেন চুরি না করতে পারে সেই জন্য রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের মধ্যে এসে কোনো ভুল থাকলে সেটা সংশোধন করা। আমি মনে করি আজকে যে নির্বাচন কমিশনে ভোট করছে তারাই কিন্তু প্রমাণ করছে তারা সঠিকভাবে ভোটটা করছে, সেজন্যই তারা সব অংশগ্রহণ করছে। অংশগ্রহণটা যেন মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা হয়, সব মানুষ যেন এখানে ভোটে আসে। জয় পরাজয় আছে, যে কোনো প্রার্থী জয় করতে পারে, পরাজয় হতে পারে। যদি এখানে সরকার যদি কোনো অন্যায় করে থাকে, অনিয়ম করে থাকে, তাহলে সেটা যদি জনগণের কাছে বুঝাতে পারে তাহলে জনগণ ভোট সেন্টার আসবে, সেই ভোটের মাধ্যমে প্রতিবাদ হবে। প্রতিবাদ হলে আমি মনে করি অপোজিট পার্টি এখানে স্ট্যান্ড নিতে পারবে। না হয় সরকারের যেটা আছে, সরকার যা বলছে এবং নির্বাচন কমিশন যেটা বলছে সেটাই জনগণের কাছে রায় সঠিকভাবে আসবে। আমি একটু এহসানুল হক মিলনের কাছে আবার যেতে চাই। জনাব এহসানুল হক মিলন, জাহাঙ্গীর আলম 3টা প্রশ্ন তুলেছে। একটা বিষয় হচ্ছে যে ইসির প্রতি আপনাদের আস্থা আছে, সঠিকভাবে ভোট করছে বলে আপনারা সব ভোটে ইসির সব ভোটে অংশ নিচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের দল এলোমেলো, দল গোছানো নয়, দল গোছানোর পরামর্শ দিয়েছেন। তৃতীয়ত হচ্ছে জনগণের প্রতি আপনাদের প্রতি আস্থা নাই, সেই অনাস্থার জায়গা থেকে আপনাদেরকে বারবারই জনগণ প্রত্যাখ্যান করছে, ভোটে আপনারা দাঁড়ালেও জিততে পারছেন না, দোষারোপ করছেন আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং ইসিকে। জবাবে কি বলবেন? প্রথমত আপনার প্রশ্নের উত্তরে বলতে হবে যে ইসির উপরে আমাদের আস্থা আছে, এই কথাটি আপনি কোত্থেকে পেলেন? এটা তো আমরা কেউ বলিনি। 42 জন বুদ্ধিজীবীরা এই বিবৃতি দিয়েছে। আমি ঠিক বুঝতে পারিনি ইসির প্রতি আপনাদের আস্থা আছে, এটা তো কখনোই ছিল না। আপনাদের প্রতি সবসময় তো ইসির প্রতি অনাস্থাই জ্ঞাপন করেছেন। হ্যাঁ, আমাদের ইসির প্রতি অনাস্থা, আমাদের সংবিধানের প্রতি আস্থা, আমরা দল হিসেবে নির্বাচনের প্রতি আস্থা, আমরা বিপ্লবী দল নই তাই বলে আমরা নির্বাচনে যাচ্ছি, সেই আস্থাগুলো আমাদের রয়েছে। কিন্তু যেই চিফ ইলেকশন কমিশনার তিনি একদিনে 14টি জায়গায় মিটিং করে 2 কোটি টাকা নিয়েছেন এবং দেশে 42 জন ব্যক্তি তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে বিচার ব্যবস্থা করতে রাষ্ট্রপতির কাছে অনুরোধ করেছেন, সেই ইসি সম্পর্কে আমি আমার প্রিয় নেতা সাথে মেয়র সাহেবের এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব? কিন্তু জনাব এহসানুল হক মিলন যে বিষয়টা এই ইলেকশন কমিশনের প্রতি দুর্নীতিবাজ মহা কেলেঙ্কারি 42 জন বিশিষ্ট নাগরিক তাদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছে, সবটাই যখন ধ্রুব সত্য আপনাদের কাছে, তাহলে এই ইলেকশন কমিশনের অধীনে নির্বাচনে কেন বারবার বিএনপি যায়? এটা কি নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য? না 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 না, আপনি এই কথাটি, আমরা গণতান্ত্রিক দল, আমরা সংবিধানে বিশ্বাসী, আমরা রাজনীতিতে বিশ্বাসী, আমরা নির্বাচনে বিশ্বাসী। আমরা বারবার নির্বাচনে গিয়ে জনগণকে দেখাচ্ছি যে ভোট কেন্দ্রে কুকুর আসে, মানুষ আসে না। এটা আমাদের প্রমাণ করতে। শুনুন, আপনাকে যদি একটা কাঁচা আম দেই, নিশ্চয়ই আপনি খুব মজা করে খাবেন। টক হলে দেখবেন আপনার মুখ দিয়ে পানি আসবে, আর মিষ্টি হলে চুষে চুষে খাবেন। আপনি কি বলতে পারেন আমটা খাওয়ার আগে এটা কি টক না মিষ্টি? নির্বাচনে গিয়ে আমরা প্রমাণ করছি যে এই নির্বাচন জনগণের জন্য নয়, সেটি আমরা প্রমাণ করছি। প্রমাণ করার জন্য আমরা বারবার নির্বাচন গিয়ে জাতিকে দেখাচ্ছি। যদি আমরা প্রমাণ না করতাম, 42 জন এই বিশিষ্ট নাগরিক এই চিঠিটি, এই আবেদনটি রাষ্ট্রপতির কাছে করতো না। তাই একাদশ নির্বাচন হতে মেয়র নির্বাচন গুলো সবকিছু। আপনি একটি কথা ভেবে দেখুন, যেখানে আমাদের পিএম মাননীয় প্রধানমন্ত্রী তিনি মনোনয়ন পত্রে স্বাক্ষর করে মনোনীত করেন দলীয়ভাবে, এবং সেই দলীয় মনোনয়ন পত্রে স্বাক্ষর দেখার পরে নির্বাচন কমিশনার আর ইউনো বা পুলিশ অফিসার গর্দানি কি 2টা মাথা তাকে ফেল করিয়ে দিবে?
যে উচ্চ পয়সা দিয়ে বাণিজ্য করে যে মনোনয়ন বিক্রি করা হচ্ছে, সেই মনোনয়ন কিনে তারা জোর করে ক্ষমতা থেকে তো তাদের যেতেই হবে। আপনি দেখুন দলীয়ভাবে কখনো নির্বাচন হতো না। আপনি যখন মনোনয়ন বাণিজ্যের কথা বললেন এহসানুল হক মিলন, একটু থামাই, আপনাকে মনে করিয়ে দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে সংসদে একটি বক্তব্য দিয়েছেন, সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সদ্য সমাপ্ত যে পাবনা ঈশ্বরদী ভোট হলো উপনির্বাচন, সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলছিল বিএনপি কিন্তু নির্বাচনে আসে প্রথমত নালিশ করতে, দ্বিতীয়ত মনোনয়ন বাণিজ্য করতে। আসলে তাহলে বাণিজ্যটা কারা করছে, আওয়ামী লীগ না বিএনপি ভোটের নামে? আমি প্রশ্নটি রাখছি, আমি প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম, আমি জাহাঙ্গীর আলমের কাছে যেতে চাই, আমি আপনার কাছে প্রশ্নটি রেখলাম, উত্তর চাইবো জাহাঙ্গীর আলমের কাছে যাওয়ার পর। জাহাঙ্গীর আলম, জি জি জি, আমি প্রশ্নটা রেখেছি আপনার কাছে। জাহাঙ্গীর আলম, তিনি বারবারই যেটা বলছেন যে আসলে জনগণের রাস্তা আছে, নিজেদেরকে বারবার প্রমাণ করার জন্য ভালো নির্বাচন হচ্ছে না, নিরপেক্ষহীন নির্বাচন হচ্ছে বলেই জনগণকে এই টনক নড়াবার জন্যই তারা বারবার ভোটে যায় এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন। এখানে নির্বাচন কমিশন কতখানি ব্যর্থ, কতখানি দল হিসাবে বিএনপি ব্যর্থ? আমি মনে করি বিএনপির যে পূর্বে থেকে তাদের যে ভুলটা হয়েছিল, এখানে নির্বাচন যখন উনি যখন প্রধানমন্ত্রীর কথা বলেছেন, আপনি দেখেন বাংলাদেশের সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে কি একটা এখানে মধুর সম্পর্ক। একজন প্রধানমন্ত্রী তার পদে থেকে নির্বাচন করতে পারবে, একজন বিরোধী দলের নেতা সে পদে থেকে নির্বাচন করতে পারবে, একজন পার্লামেন্ট মেম্বার তার পদে থেকে নির্বাচন করতে পারবে, কিন্তু একজন পৌরসভার মেয়র বা কাউন্সিলর তার পদে থেকে সে নির্বাচন করতে পারবে না, কারণ এটা তখন তার পাওয়ার হয়ে যায়। আমি সার্বিক কথাটা বলছি। সেই সময় যদি তারা যখন 91 টু 96, 96 টু 2001 সাল থেকে 2008 সাল, ওই সময় যদি এই আইনের গুলো পরিবর্তন করতো, বলতো সকল নাগরিক সমান, ভোটের সময় প্রশাসন সম্পূর্ণ নির্বাচন কমিশনের আন্ডারে থাকবো, তখন কিন্তু আজকে যে প্রশ্নটা করছে হয়তোবা সেটা করতো না। যখন পাওয়ারে যায় থাকে তখন থেকে কিন্তু সেই কথাটা ভুলে যায়। এই ভুলে যাওয়ার জন্য কিন্তু মাঝে মধ্যে মানুষের খেসারত দিতে হয়। সেজন্য আমি মনে করি আমাদের এখানে যদি যে জিনিসগুলো ভুল আছে নির্বাচন কমিশনের, সেগুলো আলোচনা করে সমাধান করতে হবে। না হলে নির্বাচন কমিশন, আমি আগেই বলছি, 5 জন লোক পাওয়ার না। জনগণ যদি লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ যদি রাজপথে নেমে যায় এবং জনগণ যদি ভোট দিতে আসে, তখন কিন্তু এই 5 জন ব্যক্তি কিন্তু অন্যায় করতে পারবে না। সেই জন্য আমি মনে করি সেটা অপোজিট পার্টি, আমাদের নির্বাচন কমিশনের যদি কোনো দুর্বলতা থাকে তাহলে সেটা তারা তৈরি করে দিচ্ছে। তারা কেন সরকারকে বেকায়দায় ফেলার জন্য তারা বিভিন্ন প্রশ্ন মুখীন দিয়ে দিলে যখন করে বলবে নির্বাচন কমিশনটা অনিয়ম। সেই জন্য আমি মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নির্বাচন কমিশনারকে অবশ্যই শক্তিশালী করতে হবে এবং তারা যেন নির্বাচনটা সঠিকভাবে করতে হয় পারে, সেজন্য এখানে সরকারি দল, বিরোধী দল, সকল রাজনৈতিক দলের একটা ঐক্যমত্যে থাকা প্রয়োজন হবে। এখন আমাদের অপোজিট পার্টিগুলা যদি জয়লাভ করে তখন বলে আরো বেশি ভোট পাইতো, যদি পরাজয় মনে করে তাহলে সরকারের উপরে দোষ দিয়ে দেয়। আজকে আমাদের উনি একজন শিক্ষক, আমি মনে করি উনি শিক্ষামন্ত্রী ছিল, সেই হিসেবে ওনার যেসব ছাত্ররা আজকে কিন্তু তারাই টিউনি হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, পুলিশের চাকরি করছে, ওনার আদর্শ নিয়ে কিন্তু তারা আজকে ভোট সেন্টারে পাহারা দিচ্ছে। সেই জন্য আমি মনে করি শিক্ষক যদি সঠিক থাকে তাহলে তার ছাত্র সঠিক থাকবে। সেই হিসাবে আজকে 2001 সালে থেকে আজকে 2020 সাল, 20 বছরে কিন্তু এই ছাত্ররা কিন্তু আজকে প্রশাসনিক বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে। জাহাঙ্গীর আলম, আপনার শিক্ষক যদি ঠিক থাকে তার ছাত্ররা ঠিক হবে। নিশ্চয়ই এহসানুল হক মিলন সাহেব এই প্রশ্নটি শুনেছেন, এটার উত্তর দিবেন। আমি আপনার কাছে যেটা জানতে চাই, আগামীকালকে তার একটা পৌরসভা ভোট হবে, যেটা মিলন সাহেবের বড় প্রশ্ন হচ্ছে ভোটের পার্সেন্টেজ নিয়ে। একদম ভোটার জনশূন্য থাকে ভোট কেন্দ্রগুলো, কিন্তু আমার কথা হচ্ছে এত উন্নয়ন করেছে বর্তমান সরকার, তারপরও সেই উন্নয়নের কৃতজ্ঞতা থেকেও কিন্তু ভোট কেন্দ্রে ভোটারদের যাওয়া উচিত। তাহলে ভোটাররা উন্নয়ন পেল কিন্তু কেন্দ্রে যাচ্ছে না, তার মানে মনে কি কোনো ক্ষোভ আছে? আমি আপনাকে বলি, যেটা আমাদের ভোটাররা, আমাদের দেশে গ্রামগঞ্জের মানুষ যেটা ভোট দেয় একটা উৎসবের মতন ভোটটা দেয়। আমরা যখন ভোট করি এটা উৎসব মনে করি। অধিকার তো অবশ্যই থাকে, সে পাওয়া এবং বাস্তবতার মধ্যে সেই জিনিসটা থাকে। সেজন্য আমি একটা রাজনৈতিক একজন কর্মী হিসেবে অনুরোধ করবো, রাজনৈতিক দলদেরকে শক্ত হতে হবে এবং তাদের কর্মী মূল্যায়ন করে জনগণকে ভোটার মধ্যে আনতে হবে। যখন জনগণকে ভোটার দিকে আনা যাবে, সেন্টার ভিত্তিক আনা যাবে, জনগণই তো তার ভোট পাহারা দিবে। দেখবেন আপনি লাইন ধরে 10টা 20টা লাইন ধরে, সেখানে যদি একটা জাল ভোটও দেয় তখন কিন্তু আরেকজনে হাত দিয়ে ধরে ফেলে। সিটি কর্পোরেশন ইলেকশন হয়েছিল, কত পার্সেন্ট ভোট হয়েছিল? আমাদের এখানে সাইডের উপরে, এখানে 60% ভোটার, স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন। একটা যখন পৌরসভা নির্বাচন হয়, এখন 13 জন কাউন্সিলর এখানে নির্বাচিত হয়, তার মধ্যে এখানে 50-60 জন কিন্তু কাউন্সিলর প্রার্থী হয়। সবারই দায়িত্ব হচ্ছে ভোটার কিভাবে আনা, এবং রাজনৈতিক দলের মূল জিনিস হচ্ছে ভোটকে শক্তিশালী করলে তারা গণতন্ত্রটা ফিরে পাবে। গণতন্ত্র ফিরে পেলে মানুষের অধিকারটা বাস্তবায়ন হবে। সেজন্য আমি মনে করি অন্যকে না দোষে নিজেদের ভুলটাকে শুধরে এখানে সরকারি দল এবং অপোজিট পার্টি সবাই যদি ঐক্যভাবে জিনিসটা করে, তাহলে আমি মনে করি না নির্বাচন কমিশনের কোনো অন্যায় কাজ করতে পারবে। আমি একটু এহসানুল হক মিলনের কাছে যাই। জনাব এহসানুল হক মিলন, আমি একটা প্রশ্ন রেখেছিলাম, সময় প্রায় শেষের দিকে, এবং
জাহাঙ্গীর আলম যেটি বলেছেন যে শিক্ষক যদি ভালো হয় ছাত্ররা অবশ্যই ভালো হবে, ভোটের দায়িত্বে ইউনো, ম্যাজিস্ট্রেট, আইন শৃঙ্খলা বাহিনী সবই তো আপনার হাতে করা, অনেক শিক্ষক আছে। আপনি কি বলবেন, আপনার শিক্ষায় কোথাও ভুল ছিল? তো শিক্ষকদেরকে পার করে ফেলছে গোড়া। আমি একটু মনে করিয়ে দিতে চাই, ধরুন 2019 সালের জুন মাসে ইলেকশন হয়েছিল, উপজেলা চেয়ারম্যান ইলেকশন। সেখানে আমার কচুয়াতে শাহজাহান শিশির এবং স্বপন দুইজনই আওয়ামী লীগতে দাঁড়িয়েছিল। শিশির জোর করে ব্যালট পেপার এবং সেন্টার দখল করে আওয়ামী লীগের আরেক নেতা স্বপনকে হারিয়েছিল। আবার সেই শিশির কিছুদিন আগে কারাগারে গিয়েছে, কারণ ইউনোর কথা সে ঠিক মতো শুনছে না, সে পলিটিশিয়ান। আজকালকার দিনে দেশ চালাচ্ছে পুলিশ এবং দেশ চালাচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীরা, ইউনোরা চালাচ্ছে। গণতন্ত্র আজকে নেই। 75% অলওয়েজ এই লোকাল গভর্নমেন্ট ইলেকশনে ভোটার টার্ন আউট ছিল। এখন ভোটার টার্ন আউট কোথায়? আপনি যদি এই কথা বলেন, অ্যাডভোকেট জাহাঙ্গীর সাহেব উনি খুব ভালো লোক, আমরা ওনাকে চিনি। 2013 সালে উনি মেয়র ক্যান্ডিডেট হয়েছিলেন এবং ক্যান্ডিডেট হতে পারেননি কেন, দলের ভিতরে কি হয়েছিল এই ঘটনাটি নিশ্চয়ই উনাকে আমি একটু স্মরণ করিয়ে দিলাম, বলতে চাচ্ছি না, উনি জানেন ঘটনাগুলো। এইভাবে যখন দলীয় ভাবে মনোনয়ন দেওয়া হয় এবং সরকার দলীয় মনোনয়ন প্রাপ্ত হয়, তারপরে সেইখানে নির্বাচনে তারা জিতে আসার জন্য মরিয়া উঠে এবং এই মনোনয়ন নিতে তাদেরকে উচ্চ মাপের পয়সা খরচ করে মনোনয়ন তাদের নিতে হয়। আজকের যে অবস্থা রয়েছে, শুধু আওয়ামী লীগেই হয়, বিএনপিতে হয় না এই মনোনয়ন বাণিজ্য? কি শুধু সরকারি দলে? আমাদের এত হইচই নেই, কারণ আমরা যে জিতবো এটাই তো আমরা বিশ্বাস করি না। এবার জাতীয় সংসদ নির্বাচনের সময় আমরা দেখেছি মনোনয়ন বাণিজ্যকে কেন্দ্র করে চেয়ারপারসনের অফিস ভাঙচুর করেছে। সেটা তো অফিস ভাঙচুর, সে তো মনোনয়নের আগে দাবি দেওয়া নিয়ে। কদিন আগে ঢাকা যে 18 আসন হয়ে গেল, সেই 18 ইলেকশন নিয়ে মহাসচিবের বাসাতে পচা ডিম ছুঁড়ে মারা হয়েছে। আরে সেটা তো দাবি করেছে, জি, ছবিও দেখানো হয়েছে গণমাধ্যমে। মনোনয়নের বাণিজ্য হয়েছে এটা তো আপনি বলতে পারছেন না। দাবি করেছে, নেতা কর্মী তো দাবি করতেই পারে, করবেই এবং করতে হবে। দল কতটা শক্তিশালী সেটাই প্রমাণিত হয়। আপনি দেখুন যে 2001 সালের ইলেকশনে টার্ন আউট আওয়ামী লীগের ছিল 40.13, বিএনপির টার্ন আউট ছিল 40.97। 62 সিট পেয়েছিল আওয়ামী লীগ, 193 সিট পেয়েছিল বিএনপি। আজকে সেই অবস্থাকে বিএনপি এমন হয়ে গেল, বিএনপি তো ক্ষমতা নেই যে আমরা দুর্নীতি করে আমাদের দুর্নাম হয়েছে। কারা সরকার রয়েছে, সরকার দুর্নীতি করছে, সরকারের বদনাম হচ্ছে। আজকে এই পত্রিকা খুলুন, প্রথম আলোর পত্রিকা দেখলাম 1 কিলোমিটার রাস্তার ব্যয় হচ্ছে 82 কোটি টাকা। দুর্নীতি তো আওয়ামী লীগ। আমি একটু প্রসঙ্গে আসতে চাই জনাব এহসানুল হক মিলন, আমরা আগামীকালকে ভোট, তো আগামীকালকে তো পৌরসভা ভোট, আমরা প্রসঙ্গের মধ্যেই থাকতে চাই। জানি রাজনৈতিক আলাপে বহু দিকে এদিক সেদিক চলে যায় আলোচনা। আমি আপনার প্রশ্ন সূত্র ধরে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনি বলছেন দেশ চালাচ্ছে পুলিশ এবং দেশ চালাচ্ছে প্রশাসন, কিন্তু তাহলে বাকি তো থাকলো জনগণ। সেই জনগণ তো আপনাদের সাথে থাকার কথা, কেন সাথে নেই? জনগণ তো অবশ্যই আমাদের সাথে আছে। ভোট কেন্দ্রে তাহলে কোথায় থাকে সেই জনগণ? সেটাই তো আমরা বলতে চাচ্ছি, নিরপেক্ষ ভোট দিয়ে দেবো। এই জন্যই তো জনগণ 5% ভোট টার্ন ওভার হচ্ছে, এই কারণে। বুঝতে পারেন আপনি, যদি জনগণ থাকতো তাহলে তাদের ভোটার ছিল 2001 এ 40.09%। আচ্ছা 5% ওই যে না ভোটের পক্ষে তারা দেখাচ্ছে আমরা ভোটকে বিশ্বাস করি না, আমরা কেন্দ্রে যাব না, এবং এইভাবে অবজ্ঞা করে তারা। জি, এহসানুল হক মিলন আপনি থাকুন আমাদের সঙ্গে, আমাকে যেতে হবে জাহাঙ্গীর আলম সাহেবের কাছে। জাহাঙ্গীর আলম, আমি আপনার কাছে যেটা জানতে চাই, এহসানুল হক মিলন যেটা বারবারই বলছে, আসলে দেশ চালাচ্ছে পুলিশ এবং প্রশাসন। আপনি তো জনপ্রতিনিধি, আসলে দেশ চালাচ্ছে কারা? আপনারা তো আইন প্রণেতা। আপনি আইন প্রণেতা না, আপনি এমপি না, একজন মেয়র। জি বলুন। আমার যেটা স্থানীয় সরকারের দায়িত্ব আমি সেটা পালন করছি। আমি আমাদের অত্যন্ত সিনিয়র যিনি, ওনার প্রতি আমি সম্মান রেখে বলছি, ওনারা যদি ওনার দলের নেতৃত্বে ভাইটাল পজিশনে আসতেন তাহলে আজকে হয়তো বা এই অবস্থায় অপোজিট পার্টির হতো না। আর যেটা বলেছে 2013 সালে আমি লাস্টে নির্বাচন করি নাই, কিন্তু আমার যে ভোট সেন্টার আমি কিন্তু সেখানে 82% ভোটার কাস্ট উপস্থিতি করিয়েছি। সেখানে যদিও বিএনপির প্রার্থী জয়লাভ করেছিল, কিন্তু 82% ভোটার কিন্তু সেখানে উপস্থিত হয়েছে। ওই সময় কিন্তু আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। হ্যাঁ, আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, ওইখানে কিন্তু বিএনপির প্রার্থী কিন্তু জাহাঙ্গীর আলম একটু সংক্ষেপে বলেন। বিএনপির প্রার্থী কিন্তু জয়লাভ করেছিল। সেই হিসাবে আমি মনে করি রাক্ষোভ যত কিছুই থাকুক না কেন, জনগণের উপর আস্থা রেখে পার্টি এবং প্রশাসনের লোকরা যেন রাষ্ট্রীয় সিদ্ধান্ত না আসে, রাজনৈতিক ব্যক্তিরা যেন রাষ্ট্রের সিদ্ধান্ত দিতে পারে, তাহলে জনগণের মূল্যায়ন। আমাদের এই মেট্রো সেম টু দা পয়েন্ট কিন্তু আমাদের চ্যানেলে যতগুলো ভেরিফাইড ফেসবুক আছে এবং ইউটিউবে সরাসরি চলছে, আপনারা সেখানে যুক্ত হয়ে যান। আমাদের এই মেট্রো সেম টু দা পয়েন্ট কিন্তু সেখানে আপনারা লাইভে দেখতে পাবেন। যে ইউনিয়ন পরিষদের কাউন্সিলর যারা জনপ্রতিনিধি তারা ডিসিশন দিবে, কর্মকর্তারা সেটা কাজটা করবে। সেই জায়গাটা তৈরি করতে হবে রাজনীতি ব্যক্তিদেরকেই।
যদি রাজনীতিক ব্যক্তিরা এখানে ব্যর্থতা হয় তখন প্রশাসনিক লোকেরা কিন্তু লুটপাট করবে রাষ্ট্রের সম্পদ। সেজন্যই এখানে ভোট করা হয়, সেই ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিরা আসবে, একমাত্র পথ হচ্ছে সেটা। সেজন্য আমি মনে করি অপোজিট পার্টি যারা আমাদের বিরোধী দল আছে এবং রাজনৈতিক দলগুলো আছে তাদের দায়িত্ব হচ্ছে জনগণকে আস্থায় এনে তারা এখানে রাজনৈতিক দলটাকে শক্ত করে। তার মানে বারবারই আপনি যে কথা বলতে চাচ্ছেন বিএনপি জনগণকে আস্থায় আনতে বারবারই ব্যর্থ হচ্ছে, এটা আপনি বারবার প্রত্যেকটা আপনি কথায় বোঝাতে চাচ্ছেন। এহসানুল হক মিলন, আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে আগামীকালকে তো পৌরসভা ভোট, পৌরসভা ভোটটি নিয়ে আপনার মন্তব্যটা কি, আসলে কেমন হবে কাল সকালটা? আমি মনে করি অন্য 10টি ইলেকশন যেভাবে হয়েছে আশা করি এবার মধ্যরাতে হবে না, সেই বিষয়ে আমি নিশ্চিত বলতে পারি। কারণ 5-10% ভোট টার্ন আউট হলে মধ্যরাতে হওয়ার প্রয়োজন নেই। আমরা বুঝে ফেলেছি যে এটাই হবে। কি কারণে বিএনপি পপুলারিটি ধস করবে আপনি কি আমাকে বুঝাতে পারেন? আমরা কি ক্ষমতায় ছিলাম? আমরা কি পদ্মা সেতুর মূল্য কি 1 গুণ থেকে 3 গুণ করেছি? আমরা কি এক হালি কলা 1000 টাকায় বিক্রি করেছি? না আমরা 47,000 টাকার পর্দা নিয়েছি? না আমরা 110 জনকে ডাক্তারকে নকল ম্যাক্স দিয়ে তাদেরকে হত্যা করেছি? আমরা কি করেছি? কি অন্যায়টা আমরা করেছি? আমরা কি বিদ্যুতে দুর্নীতি করেছি? আমরা কি রাস্তায় দুর্নীতি করেছি? আমরা কোন জায়গাটাকে, আমরা কি সম্রাটকে জন্ম দিয়েছি? আমরা তো তা করিনি। কেন আমার জনগণ আমাদের প্রত্যাখ্যান করবে? 2 কোটি টাকার মামলা নিয়ে দেশমাতা বেগম খালেদা জিয়া পেরোলে রয়েছেন। এদেশে আমাদের মাননীয় সাবেক অর্থমন্ত্রী বলেন হাজার হাজার টাকা কিছুই না। তো সেই জায়গায় আমরা কি করেছি জনগণ আমাদেরকে ধিক্কার দিবে? আচ্ছা এহসানুল হক মিলন, আপনি যে সরকারের দুর্নীতির বিশাল ফিরিস্তি দিলেন, সেই ফিরিস্তি তো আপনাদের অস্ত্র হওয়া উচিত সরকারকে কুপকাত করার জন্য, কিন্তু সেই অস্ত্রটাও আপনারা ব্যবহার করতে পারছেন না কোন ব্যর্থতায়? এবং আগামীকালের ভোটটা অন্য সময়ের মতো যেমন হয়েছে আগামীকালের পৌরসভা ভোটও তেমন হবে। এটাই যদি হয়ে থাকে বিএনপির আপনার নেতার ভোটের আগের দিনের অবস্থান, তাহলে কেন বিএনপির যারা ভোটার আছে তারা কেন্দ্রে যাবে? আপনি তো আগের রাতেই মেরুদণ্ড ভেঙে দিলেন অনাস্থা জ্ঞাপন করে। আমি তো বলছি যে 2001 সালে আমরা পেয়েছি 40.9%, ওনারা পেয়েছে 40.1% ভোট টার্ন আউট হয়েছে। আমাদের টোটাল 79% ভোটার টার্ন আউট হয়েছে। আমি তো আগেই বলছি যে ওনাদের ভোটারও তো যাচ্ছে না, সেই জন্যই তো ওনাদের ভোটারের প্রতি অনাস্থা দিয়ে 5% টার্ন আউট হচ্ছে না। দেখতে পাচ্ছেন না কেন? সেন্টারে গিয়ে সিল মারছে, নৌকায় সিল মারছে ধানের শীষে, বেশি মারে নৌকায়, কম মারে ধানের শীষে। এই ভিডিও ক্লিপগুলি তো আমি আপনার চ্যানেল থেকেই দেখেছি। কিন্তু যে মেয়র আমাদের এখানে বসে আছেন, গাজীপুর সিটির মেয়র, তিনি তো বলছে তার ইলেকশনের সময় তার সিটি কর্পোরেশনের 60% ভোট কাস্ট হয়েছিল। তার মানে মধ্যরাতে নির্বাচন করে কিংবা সিল মেরে তাকে নির্বাচিত হতে হয়নি জনপ্রতিনিধিদের দ্বারাই, জনগণের দ্বারাই তিনি নির্বাচিত হয়েছেন। শুনেন, 2014 সালে ইলেকশনের টার্ন আউট হয়েছিল 80%, 2018 টার্ন আউট ছিল 80.20%। স্ট্যাটিস্টিক্স কথা বলছে, বুঝতে পেরেছেন তো? সেই 2018 সালে বিএনপি পেয়েছে 1,11,00,000 ভোট, আর আওয়ামী লীগ পেয়েছিল 6,35,00,000 টাকা ভোট। বুঝছেন, টার্ন আউট তো হচ্ছে ইটস এ মেকানিজম। আপনি দেখুন ব্যালট পেপার আর ইভিএম মেশিনের মধ্যে কি পার্থক্য হতে পারে? ভোট যদি সঠিকভাবে না নিতে পারেন তাহলে তো হলো না। উনি বলেছে যে বিএনপির সময় উনি আওয়ামী লীগের সময় আমাদের মেয়র নির্বাচিত হয়েছে। আমিও তো দেখেছি 2010 সালে আওয়ামী লীগের সময় চিটাগাংয়ের মহিউদ্দিন সাহেবের নির্বাচনে তিনি হেরে গিয়েছেন, জিতেছিল বিএনপি প্রার্থী, এবং সেখানে তো জেসমিনা সুলতানা এডিশনাল সেক্রেটারি সেখানে তারা দায়িত্ব পালন করতো তাহলে হতো। এই নির্বাচন কমিশনাররা দায়িত্ব পালন করছে না। এই নির্বাচন কমিশনকে যারা খুঁজে বের করে এখানে সার্চ কমিটি বসিয়েছেন তাদেরকে একটু ভালোভাবে স্মরণ করে ওদেরকে নোবেল পুরস্কার দিয়ে দিন ভাই, গিনিস বুক অফ রেকর্ডের নাম জি এহসানুল ভাই একটু থামাই আপনাকে, আমাকে জাহাঙ্গীর আলমের কাছে যেতে হবে, অনুষ্ঠানও শেষ করতে হবে। নির্বাচন কমিশন যদি আপনাদের মনের মতো হতো তাহলে নিশ্চয়ই বিএনপি জিতে যেত, সেটা ওনার মনের কথা না। আমি যেটা বলছি ওনারা হয়তো বা রাক্ষোভের থেকে বলছে, একটা রাজনৈতিক দল এবং একটা সরকারকে কিভাবে ধ্বংস হয়েছে সেটা আমরা কিন্তু চোখেই দেখেছি। এবং আমি মনে করি আমাদের যে সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, অবশ্যই দেশে রাজনৈতিক দলগুলো একটি শক্তিশালী হতে হবে এবং আমাদের ভোটের প্রচলনগুলো অবশ্যই রক্ষা করতে হবে। সেটা মিলন ভাইদের প্রয়োজন হোক, আমাদের প্রয়োজন হোক, জনগণের প্রয়োজন হোক। সেই হিসাবে এটা রাক্ষোভ না থেকে আমার মনে হয় প্রত্যেককে ভোট সেন্টার আনা উচিত। মানুষের যে অধিকারটা বাস্তবায়ন হয়, আমি মনে করি একটা সরকারি দলের পাশে বিরোধী দলটা যদি শক্তিশালী থাকে তাহলে কিন্তু বিএনপি নেতা আগামীকালকে পৌরসভার ভোট, বিএনপি সম্মানিত নেতা বলছেন ভোটটা সেই আগের মতোই হবে, ভোটে কোনো নিরপেক্ষতা থাকবে না, একটা পাতানো নির্বাচন। তাহলে ভোটার অর্থাৎ বিএনপিরই ভোটাররা কেন যাবেন? এটা একজন নেতা হিসেবে আপনি এই কথাটাকে কি করে মূল্যায়ন করবেন? এটা কখনো বলা এটা ঠিক হয় না। এটা উনি তো অত্যন্ত অভিজ্ঞ মানুষ, জানি না কোন রাক্ষোভ থেকে এই কথাটা বলেছে।
ভোটারদেরকে অবশ্যই ভোট সেন্টার আনতে হবে। একজন রাজনৈতিক কর্মীর সর্বশেষ চেষ্টা হচ্ছে তার নাগরিকদেরকে রক্ষা করা। আমি মনে করি যদি দেশে কোনো লুটপাট হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, তাহলে অবশ্যই তো নাগরিক সেটা প্রতিবাদ করবে। তাহলে ভোট সেন্টারে না আসে তো কোনো প্রতিবাদ হয় না। যেহেতু গণতন্ত্র, বিএনপিও গণতন্ত্রকে বিশ্বাস করে, আওয়ামী লীগও গণতন্ত্রকে বিশ্বাস করে, তাহলে ভোট সেন্টারে না আসার তো কোনো কারণ নেই। সেই হিসাবে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এখানে তার আস্থা এবং ভালোবাসা আছে, ওনাকে সহযোগিতা করে এখানে গণতন্ত্রকে আরও কীভাবে শক্তিশালী করা যায় সেই জিনিসটা চেষ্টা করা উচিত। ওই বিদেশে বসে অন্যের কে ব্যবহার করবে এবং অনেক ভালো নেতাকে সরিয়ে দিয়ে যেগুলো অপোজিট তেলবাজি নেতা তাদেরকে দিয়ে রাজনীতি পরিচালনা করবে, সেটা অনেক সময় ভোটের জন্য খুব ক্ষতি হয়ে যাবে। সেজন্য আমি মনে করি আমাদের যে স্থানীয় সরকার, অবশ্যই এই স্থানীয় সরকার নির্বাচনে সব দল, সব ব্যক্তিরা খুব উৎসব নিয়ে এখানে ভোট করে। এই উৎসবটা করার জন্য বিএনপির একটা বড় একটা সাপোর্ট এখানে প্রয়োজন। সেই হিসাবে আমি তাদেরকে বলি, অনুরোধই করি, তারা যেন রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য এবং গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য তাদের প্রত্যেকটি ভোটারকে এবং সাপোর্টারকে বলা উচিত, আপনারা ভোট সেন্টারে আসেন, ভোট দেন, আপনাদের পছন্দ মতন ভোট দেন। একসময় তো সত্যটা প্রকাশ হবে। কেউ যদি অন্যায় করে, মিথ্যা করে, নির্বাচন কমিশনে যদি অনিয়ম করে, তাহলে অবশ্যই জনগণ সেটা প্রতিবাদ করবে। সেই জায়গাটা যেন তৈরি করে দেয়, ভোটের আগে যেন আমরা যে ভোটার যেন একটা অনীহা সিস্টেম না করি। সেই হিসাবে আজকের থেকে আমি মিলন ভাইকে অনুরোধ করবো, উনি যেন বলে আসেন সবাই ভোট দেই, ভোট দিয়ে আমাদের কাউন্সিলর, মেয়র নির্বাচিত করি, আমরা অন্তত সুশাসন আনি। যদি আমাদের প্রশাসনিক লোকেরা লুটপাট করে থাকে, অন্যায় করে থাকে, তারা যেন বুঝতে পারে জনগণ এখানে জাগ্রত হবে। সেই জন্য আমি মনে করি আমাদের যারা রাইট পারসন আছে তাদেরকে অবশ্যই ভোটমুখী হতে হবে। অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর আলম আপনাকে। ডক্টর আনাম এহসানুল হক মিলন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আর কাউকে সময় দিতে পারবো না, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। আগামীকালকে আবার গণতন্ত্রের উৎসব, আর গণতন্ত্রের উৎসব হচ্ছে ভোট। দেখা যাক আগামীকালের এই গণতন্ত্রের উৎসবে জনগণ কতটা আনন্দ নিয়ে সামিল হয়। সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। কালকের কথা আমরা কালকেই নয়, সে পৃষ্ঠা উল্টাবো। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ।